হঠাৎ করে নির্বাচনের মাঝখানে সে বলা শুরু করলো যে মুসলমানরা তার মঙ্গলসূত্র ছিনায় নিবে, তারা হলো যে উগ্রবাদী একটা গোষ্ঠী। মানে ইসরায়েলের মধ্যে তো লিকুদ পার্টির চেয়েও বড় উগ্রবাদী আছে। ধরেন বাংলাদেশের পর প্রেক্ষাপটে ধরলে জামাতের উপরে কি আছে। আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের প্রোগ্রেসিভ অ্যাপের আরেকটা পর্বে সবাইকে স্বাগতম। আজকে আমাদের সাথে আমাদের নিয়মিত আলোচক পার্টিসিপেন্ট সাফায়েত, রিটায়ার্ড মেজর আছেন। আর আর আমাদের সাথে আছেন আমাদের প্রিয় মুর্শিদ সালিন ভাই, অ্যাক্টিভিস্ট, পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট। আর আম, ওনার পড়াশোনা পলিটিক্যাল সায়েন্সে। এর আগেও উনি এসেছিলেন, আবার আমরা তাকে নিয়মিত আনার চেষ্টা করতেছি। ওনার যেই পলিটিক্সের আলাপ আমরা ফেসবুকে আমরা খুবই ফলো করি এবং আমরা অনেক উপভোগ করি, অনেক কিছু জানতে পারি। তো আমাদের সবার আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আহ, আমেরিকার ইলেকশন আর গাজার যুদ্ধের, এটার উপর আমেরিকার ইলেকশনের উপর যে গাজার যুদ্ধের প্রভাব, আর ভারতের ভারতের ইলেকশন, এগুলির সাথে বাংলাদেশের সম্পর্ক। তো আমরা এক একটা করে একটা টপিক কভার করব আজকে। তো প্রথমেই আমি জানতে চাই সালিন ভাইয়ের কাছে, আহ, আহ, আমরা জাস্ট একটু আগে আলাপ করতেছিলাম যে গাজার যুদ্ধের সাথে আমেরিকার ইলেকশনের কি প্রভাব। কারণ গাজার যুদ্ধ হইতেছে ইসরায়েল অ্যান্ড প্যালেস্টাইনের মধ্যে। এটার সাথে এটার সাথে তো আমেরিকার ইলেকশনের ডিরেক্ট কোনো প্রভাব থাকার কথা না। তো আপনি এ বিষয়ে আলোচনা করেন। ধন্যবাদ ইমতিয়াজ মির্জা ভাই, সাফায়েত ভাই, স্বাগতম। আসলে গাজার যুদ্ধ যেটা, এটার দুইটা প্রেক্ষাপটে আলোচনা করা যায়। এক হচ্ছে গত 100 বছরের যে ঐতিহাসিক প্রেক্ষাপট সেটা, আর 7ই অক্টোবর থেকে যে নতুন একটা পরিস্থিতি তৈরি হয়েছে সেটা। তো আমার মনে হয় যে ঐতিহাসিক প্রেক্ষাপট যেটা দীর্ঘ, সে বিষয়ে অনেক একাডেমিক ডকুমেন্টেশন, আলোচনা এগুলো অলরেডি আছে, মানুষ জানে। কিন্তু অক্টোবরের 7 তারিখ থেকে যেটা হয়েছে, তার কিছু কিছু বিষয়ের দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করা দরকার। এর প্রথম কথা হচ্ছে যে 7 তারিখে যে ইসরায়েলে হামলাটা হলো, এই হামলাটাই আসলে একটা অবাক করার মতো বিষয়। যে ইসরায়েল আপনার সারা পৃথিবীতে গোয়েন্দা নজরদারি প্রযুক্তি বিক্রি করে। ইভেন বাংলাদেশের খবর আমরা জেনেছি। ইসরায়েলের প্রধান মিত্র হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, যারা সারা পৃথিবীতে নজরদারি করে। এত নজরদারির ফাঁক গলিয়ে হামাসের পক্ষে কিভাবে ইসরায়েলে এত বড় একটা আক্রমণ ঘটানো সম্ভব হলো? এই প্রশ্নগুলো হয়তো এখন আসছে না, যেহেতু যুদ্ধ চলছে, কিন্তু যুদ্ধ শেষ হলে ইসরায়েলের ভেতরে এই প্রশ্নগুলো আসবে। কিন্তু সামগ্রিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতি, বিশ্ব রাজনীতি সাথে এই যুদ্ধের সম্পর্ক বুঝতে হলে আমাদের এই প্রশ্নটার উত্তর আগে খুঁজতে হবে, যে কিভাবে সম্ভব হলো এই আক্রমণটা করা, এবং সফলভাবে 1100-র উপরে মানুষকে অল্প সময়ের মধ্যে হত্যা করে বেশ কিছু হোস্টেজ সাথে নিয়ে চলে যেতে পারলো। এই প্রশ্নটার উত্তর যদি আমরা না খুঁজি, তাহলে হয়তো এই যুদ্ধের স্বরূপটা আমরা অতটা ভালোভাবে বুঝতে পারবো না। প্রথম কথা হলো, আমার ধারণা, আমার ব্যক্তিগত ধারণা, আমার বিশ্লেষণ যা বলে, যে ইসরায়েলের ভেতর থেকে হয়তো একটা অংশ এই হামলাটাকে কাজে লাগাতে চেয়েছে আগে থেকেই, যার জন্য হয়তো তাদের একটা অংশের মধ্যে হামলাটা ঠেকানোর মতো তেমন কোনো আগ্রহ ছিল না। কারণ গোয়েন্দা তথ্য ছিল না, এই কথাটা বিশ্বাস করা আমার পক্ষে সম্ভব না। এটা কোনো এভিডেন্সও নেই, এটার বিপক্ষে অনেক এভিডেন্স আছে, ওরা কিভাবে ইগনোর করছে। না, যেটা বলছিলাম যে ইজিপশিয়ানরাই ওয়ার্নিং দিয়েছিল ইসরায়েল। আমেরিকাও হ্যাঁ, আমেরিকা অর্ডার দিয়ে ওয়ার্নিং দিছে। হুম। তো তারপরে এই হামলাটা ঘটলো, তারপর থেকে যে গাজার ডিস্ট্রাকশন যেটা আমরা দেখছি, তাতে একটা জিনিস স্পষ্ট বোঝা যায় যে এই হামলাটা হওয়া এবং তাকে অজুহাত হিসাবে হাজির করে একটা বড় ধরনের ধ্বংসাত্মক কার্যকলাপের দিকে যাওয়া, মধ্যপ্রাচ্যে আবার অস্থির হওয়ার একটা আহ, পরিকল্পনা থাকাটা খুবই স্বাভাবিক। এখন এখানে আমাদের দেখতে হবে যে হামাসকে, এই বিষয়ে অনেক এভিডেন্স আছে যে হামাসের উত্থানের পেছনে ইসরায়েলি সরকারের একটা প্রত্যক্ষ মদদ ছিল। এখন প্রশ্ন হচ্ছে, এই সময়ে কেন এই হামলাটা? এই অক্টোবর মাসে আমেরিকান ইলেকশনের মাত্র 1 বছর আগে, যখন প্রাইমারির কার্যক্রম শুরু হয়ে গেছে, ইলেকশনের কার্যক্রম আমেরিকা শুরু হয়ে গেছে, তখন কেন এই হামলাটা এবং তখন কেন এই যুদ্ধটা?
এই প্রশ্নের উত্তর আমার কাছে যেটা, দেখুন, সারা পৃথিবীর মানুষ যুদ্ধবিরতি চায়, কিন্তু ইসরায়েল কি যুদ্ধবিরতি চায়? না। হামাস কি যুদ্ধবিরতি চায়? পলিটিশিয়ানদের মধ্যে, বিশ্ব নেতাদের মধ্যে এই যুদ্ধে সবচেয়ে বেকায়দার পজিশনে কে? জো বাইডেন। হুম। ইসরায়েল এবং হামাসের চেয়ে জো বাইডেনের যুদ্ধবিরতিতে আগ্রহ বেশি। তার কারণ কি? কারণ জো বাইডেন বুঝতে পারছে যে এই যুদ্ধ যদি দীর্ঘায়িত হয়, নির্বাচন পর্যন্ত চলে যায়, তাহলে আগামী নির্বাচনে তার আর প্রেসিডেন্ট হয়ে আসার সম্ভাবনা খুবই ক্ষীণ। তাহলে কি আমরা এইভাবে প্রশ্নটাকে দেখতে পারি যে জো বাইডেন যাতে প্রেসিডেন্ট হতে না পারে, তার জন্যই ওই সময়ে পরিকল্পিতভাবে এই যুদ্ধটা লাগানো হয়েছে এবং যুদ্ধটাকে দীর্ঘায়িত করা হচ্ছে? কারণ আমার মনে হয় গত সপ্তাহেও আমরা নেতানিয়াহুর মুখ থেকে শুনেছি যে রাফায় অভিযান শেষ করতে আরো 7-8 মাস সময় লাগবে, মানে জানুয়ারি পর্যন্ত। মানে জানুয়ারিতে নতুন প্রেসিডেন্ট তখন শপথ নিয়ে ফেলবে অলরেডি আমেরিকাতে। হুম। তো এই সবকিছু যদি কোরিলেট করি আমরা, তাহলে এই প্রশ্নটা মনে জাগা স্বাভাবিক যে যুক্তরাষ্ট্রের নির্বাচনকে উপলক্ষ করে এই যুদ্ধটা লাগানো হয়েছে, এবং এই নির্বাচন যতদিন না হচ্ছে ততদিন এই যুদ্ধ দীর্ঘায়িত করার একটা চেষ্টা সব দিক থেকে চলছে। আচ্ছা সালিন ভাই, ঠিক আছে, আমরা এই বিষয়ে আরেকটু ডিটেল আলোচনা করব। আমি একটু সাফায়েতের কাছে যে সাফায়েত, ফ্রম আ মিলিটারি পার্সপেক্টিভ আম, তুমি কি দেখতে পাইতেছো যে আমাদের কাছে, তুমি যে বললা যে ইজিপশিয়ানদের কাছে ফ্রম ফ্রম মিলিটারি অ্যাঙ্গেল এটা কি পসিবল যে এরকম একটা ওয়ার্ল্ডের সব রিসোর্স সম্পন্ন এত বড় একটা মিলিটারি, এদের জাস্ট ইগনোর করে এদের মানে যাদের কাছে সব কিছু, যারা কন্ট্রোল করে তাদের কাছে এইভাবে একটা অপারেশন কি সম্ভব? আহ, মানে হোয়াট ইজ ইউর টেক অন দ্যাট? এখানে আসলে আপনি যদি মানে মিলিটারি পার্সপেক্টিভ থেকে, কারণ আহ, ওই যে ইসরায়েলের যে বর্ডারটা ওখানে, এটা তো ওয়ার্ল্ডের সবচেয়ে হেভিলি ফর্টিফাইড বর্ডার গুলোর মধ্যে একটা, হেভিলি গার্ডেড হ্যাঁ। বর্ডার গুলোর মধ্যে একটা, তাই না? এখানে শুধু যে তাদের মানে ফিজিক্যাল একটা ব্যারিয়ার শুধু তো তা না, তাদের যা তারা যেভাবে তাদের ধরেন সার্ভেইলেন্স করে যাচ্ছে একদম রাউন্ড দ্য ক্লক। তো এইটার ভেতরে তারা মানে এখানে ধরেন তারা ডেফিনেটলি তারা হচ্ছে গিয়ে ফোন কনভারসেশন থেকে শুরু করে সবকিছুই তো তারা মনিটর করে। তো এর ভিতর থেকে মানে যেটা শালীন ভাই যেটা বলছিলেন, হ্যাঁ, এটা 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 খুবই প্লসিবল যে হয়তো তারা জানতো এবং জানার পরেও তারা এটাকে হতে দিয়েছে। কারণ এখানে শালীন ভাই একটা পয়েন্ট হয়তো মিস করে গিয়েছেন, সেটা হচ্ছে গিয়ে মানে ইসরায়েলের ইন্টারনাল পলিটিক্স যদি আপনি দেখেন, নেতানিয়াহু প্রচন্ড প্রেসারে আছে এবং তার কিন্তু মানে ক্ষমতা যায় যায় একটা অবস্থায় ছিল। ঠিক ঠিক ওইরকম একটা সময় এসে যুদ্ধটা যখন লেগে গেল, নেতানিয়াহুর ক্ষমতা আপাতত যতদিন যুদ্ধ চলবে ততদিন তার ক্ষমতাকে মানে ওখানে আসলে ডিরেক্টলি আসলে প্রশ্ন করার মতো, যদিও এখন আবার কিন্তু ঠিকই এই ধরনের কথাগুলো ইসরায়েলের ভেতরেই উঠছে যে না, এখনই আমাদের একটা নির্বাচন লাগবে, যে এই নেতানিয়াহুকে এভাবে কন্টিনিউ করতে দেওয়া যাবে না। তো হুম। দুই দিক থেকেই কিন্তু ইট মেক সেন্স। আর আহ, এই যে যেটা আমরা এখন বলছি যে আমেরিকাতে আসলে কেন এই যুদ্ধটা, মানে আমেরিকার ইলেকশনকে এখানে তো শুধু বাইডেন, যেটা মানে শালীন ভাই যেটা বলছিলেন যে হ্যাঁ, এখানে এটার অর্থ হচ্ছে যে এই মুহূর্তে মানে ওয়ার্ল্ডের পুরো বিশ্ব নেতাদের ভিতরে মানে পলিটিশিয়ানদের ভিতরে যে মানুষটা সবচেয়ে বেশি বেকায়দায় পড়লো সেটা হচ্ছে জো বাইডেন। এবং এখানে কিন্তু অনেকগুলো ফ্যাক্টর, যেখানে শুধু যে এখন আমরা জানি যে হ্যাঁ, জো বাইডেনের যে মানে বা অ্যাজ এ হোল ডেমোক্র্যাটদের যে যে ভোটারদের যে বেস, এই বেসটা কারা, এবং এই বেসের ভিতরে একটা বড় অংশ হচ্ছে গিয়ে যারা কৃষ্ণাঙ্গ, যারা আপনি যদি গত নির্বাচনের দেখেন অলমোস্ট 90%, কিন্তু মানে একটা একটা বেশ ভাস্ট মেজরিটিতে হচ্ছে গিয়ে কালোরাই হচ্ছে তার পক্ষে ভোট দিয়েছে। মুসলিম, আরব, এরা সবাই। তো এখন কিন্তু শুধু তাই না, এখন জো বাইডেনের বেকায়দাটা কেন, জো বাইডেন এখন ফার্স্ট অফ অল সে যদি এটা থামাইতে যায়, এখন অলরেডি যে পরিমাণ ক্যাজুয়ালিটি হয়ে গেছে, এতগুলো প্রায় 40,000-এর কাছাকাছি মানুষ ওখানে মানে তাদেরকে একদম একটা গণহত্যা চালানো হয়েছে। তো এখন যদি থেমেও যায়, আমার তো মনে হয় না যে মানুষগুলা, যে যে আরবরা বা যেই যেই মানে যে ফিলিস্তিনি আমেরিকান যারা তাদের আত্মীয় স্বজনকে হারালো এই যুদ্ধে, তারা এত সহজে এটা ভুলে যাবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে কি, যদি বাইডেন যদি এখন উল্টা দিকে একটা কিছু করতেও চায় যে ফিলিস্তিনের পক্ষে বা ইসরায়েলের বিপক্ষে গিয়ে, এখন অন্যদিকেও তো তাকে তার ভোটার কথা চিন্তা করতে হবে। আপনি যদি আমেরিকাতে দেখেন, আমেরিকার যে যে টোটাল সাদাদের যে ভোট, এর ভিতরে একটা একটা হিউজ অলমোস্ট সম্ভবত 25% টোটাল ভোটার হচ্ছে কি যারা
ইভাঞ্জেলিক্যাল খ্রিস্টান, এবং যারা হচ্ছে গিয়ে এবং ইভাঞ্জেলিক্যাল খ্রিস্টানদের এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, এদের স্ট্যান্ড পয়েন্টটা। এরা হচ্ছে কি একদিক থেকে তারা কিন্তু তাদের ভিতরে অ্যান্টিসেমিটিজম খুব প্রবল, আবার উল্টা দিকে কিন্তু এরা আবার প্রচন্ড রকমের প্রো ইসরায়েল, দুইটাই। তারা প্রো ইসরায়েল, আবার একই সাথে তারা কিন্তু আবার অ্যান্টিসেমিটিক, হুম দুইটাই। হুম হুম। দুইটাই এদের ধর্মীয় আসলে কারণে, ধর্মীয় কারণে। খুবই অদ্ভুত, ওদের সমীকরণটা না খুব অদ্ভুত। তো এখন আপনাকে যদি এই এই ভোট মানে এইখান থেকে, এবং এদের মেজরিটি কিন্তু হচ্ছে কি এটা রিপাবলিকানদের ভোট। এখন ওখান থেকেও যদি আপনাকে কিছু ভোট যদি আপনি কাটতে চান, আপনাকে তো কিছুটা আপনাকে মানে আপনি ইসরায়েলের এগেনস্টে যেতে পারবেন না। প্লাস এর উপরে ধরেন ডোনারদের যে প্রেসার, এপ্যাক থেকে শুরু করে বাকি যারা ডোনারদের প্রেসার, এবং শুধু তো এখানে ইসরায়েল লবি বা শুধু এইখান থেকে এপ্যাক টাকা না, ইসরায়েলিদের যে বিলিয়নিয়ার গুলো আছে তাদের পায়। বিভিন্ন এবং ধরনের শুধু তো তা প্রেশার না, আছে। আপনার ধরেন যারা ওয়েপন ম্যানুফ্যাকচারার, তাদের কিন্তু নিজস্ব একটা হিউজ সুপার প্যাক তাদেরও আছে। কারণ ইসরায়েলের এই এই যে ইসরায়েল বলেন বা ইউক্রেন বলেন, যত জায়গাতে আমেরিকা মিলিটারি ফান্ডিং দিচ্ছে বা অস্ত্র দিচ্ছে, এটার লাভের ফলটা আলটিমেটলি কাদের কাছে যাচ্ছে? যাচ্ছে হচ্ছে কি আপনার ওয়েপন ম্যানুফ্যাকচারারদের কাছে। তো এখন আপনি যদি ওইটা বন্ধ করে দেন, তাহলে তো এদিকেও তাদের লস। তো সব দিক থেকে এটা একটা খুবই মানে একটা একটা ঘোলাটে পরিস্থিতি। তো হ্যাঁ। এটাই আমার 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 আপাতত আমার টেক এটাই। আচ্ছা, ঠিক আছে, সালিন ভাইয়ের কাছে আসবো। এর আগে আমি কয়েকটা গ্যাপ একটু ফিল করি, যেখানে হলো যে আহ, হামাস যেহেতু যেই পপুলার যে কারণে ওরা আক্রমণ করছে, সেটা ওরা বলে যে সৌদি আরবের সাথে একটা ফেমাস একটা চুক্তি হতো ইসরায়েলের, যে কারণে তাদের একটা অনেক স্ট্যাবিলিটি হতো। তো এটাও এটাও আপনার ক্লিনটনের আমলে করা, এবং রিপাবলিকান কিছু থিঙ্ক ট্যাঙ্কের মানে এদের এটা একটা চিন্তা যে ওকে ঠিক আছে, প্যালেস্টাইনিদের তো আমরা বাদ দিয়ে দিছি, এখন লেটস নর্মালাইজ উইথ মানে সারাউন্ডিং আরব কান্ট্রিজ, এদেরকে আমার বাদ দিতে হবে না, কারণ মেইন টপিক হলো যে প্যালেস্টাইনিদের এই এই ভূখণ্ড থেকে বের করে দিতে হবে। ওকে, তাহলে কি করতে হবে? তাহলে ওই যে দুইটা পদ্ধতি নিছে তারা, এক হলো যে হামাস ক্রিয়েট করছে। হামাস ক্রিয়েট করার ব্যাপারটা এতই এতই ওয়েল ডকুমেন্টেড আর এতই মানে জনপ্রিয় যে নেতানিয়াহু নিজেই বুস্ট করে যে আমি তো হামাস মানে আমি ক্রিয়েট করছি। কারণ হলো ফাতার কাছে তারা ক্ষমতা দিতে চায় নাই। কারণ হলো যদি ফাতাকে দিতে হয় তাহলে স্বাধীন প্যালেস্টাইন দিতে হবে, তাদের এয়ার স্পেস দিতে হবে। এয়ার স্পেস দিলে, তাদের সৈন্যবাহিনী দিলে, এটা একটা স্বাধীন দেশ হিসেবে, যেটা তারা কখনোই করতে চায় না, কখনো করবে না। এই জন্য হামাসকে তারা নিজেরাই প্রপ করছে। শুধু তাই না, হামাসের ওখানে গিয়ে তারা আহ, মানে সুটকেস ভরে নিয়ে নিয়ে টাকা দিছে, এটার ওয়েল ডকুমেন্টেড সব কিছু বেরোয় আসছে এখন, এগুলি সব একদম আউট ইন দ্য ওপেন, সবাই জানে। সেকেন্ড হলো এই অক্টোবর 7-এর যে ঘটনাগুলো আপনি বললেন, দেখেন ব্যাপারটা হচ্ছে যে এই নেতানিয়াহুর পলিসি হচ্ছে স্যাটেলার বানানো, ওয়েস্ট ব্যাংকের ভিতরে 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 সে স্যাটেলারদের মানে তৈরি করছে এইভাবে যাতে ওই ওরা একটা মানে ওইখানেও একটা বদ্ধ একটা কান্ট্রি তৈরি হয়। তো ওই স্যাটেলার গুলা ওগুলো ল্যান্ড দখল করে, কারো বাড়ি গিয়ে দখল করে, কারো জায়গা দখল করে, এরকম করে। তো ওগুলো ওরা আবার ইসরায়েলের ভিতরে তারা হলো যে উগ্রবাদী একটা গোষ্ঠী। মানে ইসরায়েলের মধ্যে তো লিকুদ পার্টির চেয়েও বড় উগ্রবাদী আছে। ধরেন বাংলাদেশের পর প্রেক্ষাপটে ধরলে জামাতের উপরে কি আছে ধরেন, আরো উগ্র কোনো গোষ্ঠী যদি থাকে, আরো রাইট উইং, এই গোষ্ঠীগুলো এরা করে কি ওই প্যালেস্টাইনদের জায়গা দখল করে। নেতানিয়াহু এই গ্রুপটারে সাপোর্ট করে। মানে নেতানিয়াহু হলো যে ইসরায়েলের মধ্যে মডারেট, এবার বুঝেন তাদের অবস্থা কি। তো এখন ওই ইসরায়েল আম, কি বলে নেতানিয়াহু এদের সাপোর্ট করতে গিয়া এই বর্ডার থেকে সব সৈন্য নিয়ে সরাইছে ওই স্যাটেলাইটদের সাপোর্ট করতে। এটা ইচ্ছে করেই করছে। তো এটা সাপোর্ট করতে গিয়ে এটা অরক্ষিত হয়ে গেছে, এবং তারা জানে, তারা দেখছে পর্যন্ত যে এরকম আপনার যে ফ্লাই করে এই উইং দিয়ে তারা এক্সারসাইজ করবে, এগুলি সব তাদের ইন্টেলিজেন্সের মধ্যে আছে। তারপর তো তারপর সেকেন্ড টপিক যেটা আপনারা অলরেডি কভার করছেন, নেতানিয়াহু অনেক অজনপ্রিয়, তার বিরুদ্ধে বিচার ব্যবস্থা, তার মানে কোর্টে মামলা চলতেছে, তাকে সরায় ফেলবে। ইস- এর আগে পর্যন্ত ইসরায়েলে একটা বিশাল বিশাল একটা আপনার আপরাইজিং হইতেছিল। তো আম, ওই অক্টোবরের হামলা আসলে ওকে মানে গদিতে রাখছে। সে কোনোভাবেই মানে
এখন একটা মানুষের জন্য ধরেন ইসরায়েল নেতানিয়াহু যদি নেমে যায়, আপনি দেখবেন কালকে আপনার পিস ট্রিটি হয়ে যেতে পারে, এরকম হতে পারে। তো এ- এটা এটা জাস্ট মানে একটা এর একটা ডেডলকের মতো পরিস্থিতি। তো আমি আপনার যে কথাগুলো বললেন এগুলোর মধ্যে একটু গ্যাপ ফিল আপ করলাম যে এই ঘটনাগুলো ঘটছে, বাট এখানে অনেকগুলা ব্যাপার হয়েছে যে নেতানিয়াহু কিভাবে আপনার ওদের সাপোর্ট করতেছে, ইন্টেলিজেন্ট থাকা সত্ত্বেও তারা হামাসকে থামাইতে যায় নাই। তারপর আপনি যেটা বললেন এটা কোনোভাবেই উড়ায় দেওয়া যায় না যে একটা আহ, এর আগেও কিন্তু আপনি দেখেন ট্রাম্পের সময় কিন্তু অভিযোগ করছিল যে আপনার কোভিড একটা ম্যান মেড, ওই চায়নাতে এরকম করছে, মানে ইলেকশন এবং সত্যি কথা বলতে ট্রাম্প কিন্তু হারছে কোভিডের জন্য, এটা কিন্তু অস্বীকার করার কিছু নেই। ট্রাম্পের সময় মানে 2020-এ ইকোনমি ওয়াজ ভেরি গুড। ও ট্রাম্প অলমোস্ট জিতে আসতো। আমার আমার মানে আমি জানি না, আপনার টেক ডিফারেন্ট হতে পারে। তো এবারও আমার মনে হয় যে আপনি এই টপিকটা ঠিকই ধরছেন যে আসলে এটা এটা কি হামলাটা কি আসলে প্রেসিডেন্সিয়াল ইলেকশনকে টার্গেট করে করা হয়েছে কিনা, এটা একটা বড় ব্যাপার। তো সালিম ভাই আপনি বলেন। আহ, এখানে এক নম্বর নেতানিয়াহু তো আসলে যে কোয়ালিশনে যে পার্টিগুলো আছে সেগুলো তো ফার রাইট। তারা যুদ্ধ বন্ধ করলেই তারা নেতানিয়াহুর পক্ষ থেকে সমর্থন প্রত্যাহার করবে এবং সাথে সাথে সরকারের পতন ঘটবে, এবং পতন ঘটলে নেতানিয়াহুর যে দুর্নীতির মামলা চলছিল সেটা আবার সক্রিয় হবে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তো তাকে হয়তো জেলখানায় এবং যেতে হবে মজার আর কি ব্যাপার হচ্ছে যেটা শেষ আমি পর্যন্ত। কভার করিনি, সরি, সেটা হলো যে নেতানিয়াহু আপনার ওই বিচার ব্যবস্থাকে পুরোপুরি করতে চাইছে বাংলাদেশি স্টাইলে বা মোদি স্টাইলে, যে ওকে বিচার ব্যবস্থার ভিতর ওইটার মানে তার ক্ষমতা তার উপরে থাকবো, যে সে ওটা কন্ট্রোল করতে পারবে। এটা করতেছে কারণ হলো সে চায় না যে তার উপরে কোনো বিচার হোক। এটাও কিন্তু একটা বড় ব্যাপার। ইসরায়েলের মানুষজন প্রোটেস্ট করতেছিল এটা, যেতে ওই বিচার ব্যবস্থার ক্ষমতাটা যাতে থাকে, যেটা গণতান্ত্রিক দেশের সাধারণত থাকা দরকার। প্লিজ কন্টিনিউ। হ্যাঁ, এবং আচ্ছা, আর এটা নিয়ে কিন্তু সরি সরি শালীন ভাই, আমি এখানে আরেকটা জিনিস আপনাকে একটু ফিলিং করে দিই। সেটা হচ্ছে কি, একটা কোয়েশ্চেন সবার ভিতরে না কাজ করে যে ইসরায়েল এত কিছু থাকতে হামাস কেন ক্রিয়েট করলো? ওয়াই হামাস? তারা তো ধরেন এটা যখন, হ্যাঁ, এটার কিন্তু একটা খুব সুন্দর একটা 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 খুব ভালো একটা খুব চমৎকার এক্সপ্লেনেশন দিয়েছিলেন নোয়াম চমস্কি, যে ফাতাহ যেটা ছিল ইসরায়েলের মেইন বা পিএলও, যে তাদের যে মেইন স্বাধীনতা যে সংগঠনটা, এটা কিন্তু মোস্টলি ছিল, এটা ইট ওয়াজ এ সেকুলার মুভমেন্ট। এখানে কিন্তু কোনো ইসলামিক বা এই জাতীয় কোনো ইয়ে ছিল না। আর যার কারণে এটা যেহেতু একটা সেকুলার মুভমেন্ট ছিল, ওয়েস্টের কাছে বা তাদের ইসরায়েলের যে মেইন সাপোর্ট বেস যেটা ওয়েস্টার্ন কান্ট্রি গুলা, এদের কাছে এটাকে এই মুভমেন্টটাকে ভিলেন বানানোটা কষ্ট হয়ে যাচ্ছিল। এই জন্য তাদেরকে ডিভাইড করা দরকার ছিল, এবং ডিভাইডটা করা দরকার ছিল এমন একটা দলকে দিয়ে যেটা হচ্ছে গিয়ে বাইরে থেকে মনে হবে যে হ্যাঁ এরা হচ্ছে গিয়ে উগ্র ইসলামপন্থী, যার প্রেক্ষিতে এটা ওয়েস্টে বিক্রি করাটা সহজ হয় ওয়েস্টের কাছে, যে দে আর দ্য ব্যাড গাইস। এইখান থেকে এই জন্যই কিন্তু হামাসের উত্থানটা হচ্ছে গিয়ে অ্যাজ এ মানে অ্যাজ এ প্রো ইসলামিস্ট বা একটা ইসলামিস্ট মুভমেন্ট। জি, প্লিজ কন্টিনিউ। সালিম ভাই। না, সেটাই আমি যেটা বলছিলাম যে আসলে দুইটা প্রেক্ষাপটে আলোচনা করা যায়। একটা হচ্ছে লম্বা যে ঐতিহাসিক প্রেক্ষাপট, তার ভিত্তিতে আরেকটা হচ্ছে সাম্প্রদায়িক সাম্প্রতিক। হুম, তো এখন লম্বা ঐতিহাসিক প্রেক্ষাপট আলোচনা করতে গেলে তো আলোচনা অনেক লম্বা হয়ে যাবে আর কি। এখন বর্তমানে যেটা হামাস বলেন আর নেতানিয়াহুর গভর্নমেন্ট বলেন, এরা কেউ কিন্তু টু স্টেট সলিউশন চায় না, কিন্তু সলিউশন কিন্তু টু স্টেটের মধ্যেই। কারণ আপনার আচ্ছা। আপনার প্রফেসর জন মিয়ার ফেমার, উনি শিকাগো বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, ওনার লেকচার গুলো আমি নিয়মিত শুনি। হুম, হুম। উনি যেটা বলেন যে নেতানিয়াহু গভর্নমেন্টের ফার রাইটদের যে একটা টার্গেট, সেটা হচ্ছে এথনিক ক্লিনজিং করা প্যালেস্টিনিয়ানদের। জি, কারণ গুড আপনার পয়েন্ট। প্যালেস্টাইনের ওই পুরা ভূখণ্ডে আর কি, ফ্রম দ্য রিভার টু দ্য সি, এই পুরা ভূখণ্ডে আপনার জুইস এবং আরব এরা প্রায় সমান সমান। তো ওখানে যদি ওয়ান স্টেট হয় এবং একটা লিবারাল ডেমোক্রেসি হয়, জুইসদের চেয়ে আরবদের জন্মহার বেশি। একটা সময় জুইসরা সংখ্যালঘু হয়ে পড়বে এবং আরবরা সংখ্যাগুরু হয়ে পড়বে, যার কারণে একটা লিবারাল ডেমোক্রেটিক ওয়ান স্টেট জুইসরা কখনো মেনে নিবে না। গুড পয়েন্ট। তো তাদের সামনে একটাই গন্তব্য, সেটা হচ্ছে অ্যাপারথাইড, হ্যাঁ। আরবদের সেকেন্ড ক্লাস সিটিজেন করে রাখা। জি। কিন্তু আধুনিক দুনিয়ায় এই ইন্টারনেটের যুগে একটা অ্যাপারথাইড স্টেট আফটার সাউথ আফ্রিকান ফল, এটা বেশি দিন কন্টিনিউ করা সম্ভব না।
ঠিক। তাহলে তাদের থার্ড অপশনটা কি? থার্ড অপশনটা হচ্ছে এথনিক ক্লিনজিং। যত বেশি সম্ভব আরবদের ধ্বংস করে দাও, তাদেরকে দেশ থেকে বিতাড়িত করে দাও। এটা এক্স্যাক্টলি। হচ্ছে ওনার মতামত, এবং আমি ওনার মতামতের সাথে অনেকটাই একমত। একমত। হ্যাঁ, তো এই হচ্ছে হামাস এবং বর্তমান যে নেতানিয়াহু গভর্নমেন্ট, তাদের একটা আদর্শিক মিল, যে তারা কেউ ওয়ান স্টেট সলিউশন চায় না, হ্যাঁ। কিন্তু ওয়ান স্টেট সলিউশন চায় পিএলও বা ফাতা, হ্যাঁ। যার জন্য ওদেরকে কোণঠাসা করে রাখা হয়েছে আর কি, হামাসকে সামনে নিয়ে রাখা হয়েছে। এটা তো ঐতিহাসিক সত্য। তো আমরা এখন আসলে যুক্তরাষ্ট্রের নির্বাচনের সাথে এর যে সম্পর্ক, এটার দিকে একটু আলোকপাত করি। আপনার দেখতে হবে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যে ওয়ার্ল্ড অর্ডার, লিবারাল ডেমোক্রেসি, হ্যাঁ। তার অধীনেই তো মোটামুটি বিশ্ব ব্যবস্থা। এই বিশ্ব ব্যবস্থা একেবারে সরাসরি নগ্ন ভাবে হুমকির মুখে পড়েছে এই যুদ্ধটা শুরু হওয়ার পর। এক্স্যাক্টলি। লিবারাল ডেমোক্রেসির যে হিপোক্রেসি, সেটা এক্স্যাক্টলি। প্রকট ভাবে প্রকাশ পেয়েছে। হুম। এখন আপনার দেখতে হবে যে বিশ্বের মধ্যে লিবারাল ডেমোক্রেসির ধ্বংস কে কে চায়? হুম। নেতানিয়াহু চায়, হ্যাঁ। কারণ সে দেখেন বিচার বিভাগ কুক্ষিগত করতে চায়। হ্যাঁ। পুতিন চায়, কারণ বুঝেছি। সে দেখেন ক্ষমতা কুক্ষিগত, মোদি। তার একটা, মোদি চায়, মোদি। হ্যাঁ, মোদি চায়, শি শেখ হাসিনা জিনপিং চায়। চায়। শেখ হাসিনা চায়। হ্যাঁ, অবশ্যই চায়, অবশ্যই হ্যাঁ। চায়। চায় বলতে কি, সে তো করে নিয়েছে। হ্যাঁ। মানে শুধু চাওয়া করে না, সে নিছে তার কিন্তু এখন সে ওখানেও তার চায় চাওয়া মানে। বাস্তবায়ন হ্যাঁ। করে নিয়েছে। হ্যাঁ। এখন আপনি আমেরিকার মধ্যে যদি দেখেন, ডোনাল্ড ট্রাম্প, সেও কিন্তু চায়। সে কিন্তু লিবারাল ডেমোক্রেটিক পছন্দ করে না, হ্যাঁ। কারণ সে গত নির্বাচনে সে ক্যাপিটল হিলে হামলা করেছে। একজন লিবারাল ডেমোক্রেটের পক্ষে সেটা সম্ভব না। সরি, একবার যোগ করে সে বলছেও যে আমি ডিক্টেটর হতে পারলে যদি ওয়ান টাইম ডিক্টেটর হতে চায় সে, মানে হ্যাঁ, যোগ তো করে বলছে, বাট তো আপনার ওর তো সামনের নির্বাচনে সবকিছুই। যদি, বাইডেনকে পরাজিত করে ট্রাম্পকে আনা যায়, তাহলে সারা পৃথিবীতে সবচেয়ে বেশি খুশি হবে কে? যারা এই লিবারাল ডেমোক্রেটিক সিস্টেমটাকে একদম ধ্বংস করে দিতে চায়। আমি এক্স্যাক্টলি। বলছি না যে লিবারাল ডেমোক্রেটিক সিস্টেমটা খুব ভালো, কিন্তু তার সামনে যে বিকল্পগুলো, সেগুলো তো আরো খারাপ। বাট আচ্ছা, আপনার পয়েন্টগুলো খুবই সুন্দর এবং খুব ভালো লাগলো আমার কাছে, কিন্তু প্রশ্ন হলো যে আহ, এটা কি আপনার অনেক বড় গ্র্যান্ড কনস্পিরেসি না যে এতগুলা ধরেন একটা দেশের একটা গভর্নমেন্ট চেঞ্জ করা, দ্যাট ইজ, এটা তো পুরো ওয়ার্ল্ড অর্ডার আপনি চিন্তা করতেছেন। এটা তো যে সেই লেভেলে চলে গেল যে ইলুমিনাটি গ্রুপ, কিছু সিক্রেট সোসাইটি, হাবিজাবি, এত মানে এত বড় মানে চিন্তা কে করে যে ওকে আমরা লিবারেল ডেমোক্রেসি ধ্বংস করে দিব? বা এটা কি আদৌ সম্ভব কিনা? কারণ আমেরিকা হইতে পারে, কিন্তু অন্যান্য দেশে তো লিবারেল ডেমোক্রেসি রয়েই যাবে, এবং ইভেন লেফট লার্নিং। আচ্ছা, এর আগে আমি সাফাই, তুমি কিছু বলতে চাইছিল? নো। আচ্ছা, ঠিক আছে। তো হ্যাঁ, এটা এই কোয়েশ্চেনের উত্তর দেন যে না, লিবারেল আপনার, ডেমোক্রেসি, আপনার পয়েন্টের সাথে আমরা টোটালি একমত। ইউ মেড আ ভেরি গুড পয়েন্ট। বাট এটা কার পক্ষে যে এতগুলা, এদের কি কোনো নেক্সাস আছে নাকি যে ওকে আমরা সবাই একমত এরকম করে আমরা লিবারেল ডেমোক্রেসি ধ্বংস করে না দিব না, বা? হুম। নেক্সাস নেই, কিন্তু একটা কমন স্বার্থ আছে। আচ্ছা। হ্যাঁ। যেমন ধরেন, আপনার এক নাম্বার মনে রাখতে হবে যে লিবারাল ডেমোক্রেসি ইটসেলফ ইন এ ক্রাইসিস নাও, ইটসেলফ ইন এ ক্রাইসিস, এবং এই যুদ্ধের পর থেকে সেই ক্রাইসিসটা সবার সামনে স্পষ্ট। হ্যাঁ। এখন পুতিনের ঘোষণায় এটা যে লিবারাল ডেমোক্রেসি ইজ নট ওয়ার্কিং, সো উই নিড টু রিপ্লেস দিস সিস্টেম। আচ্ছা। এখন আপনার চাইনিজ কমিউনিস্ট পার্টি তো বলে যে আমরা আমাদের মতো ডেমোক্রেসি করি। হ্যাঁ। এখন ইন্ডিয়ায় সরি, বিজেপি সরি, সরকারের এখানে যে, সেলিম ভাই একটাই বলবো, চায়নারা বলে যে হোয়াট এভার ওয়ার্কিং ফর আস ইজ ওয়ার্কিং ফর আস, উই ডোন্ট ওয়ান্ট টু এক্সপোর্ট দ্যাট সিস্টেম টু এভরিওয়্যার। এই জন্য ওদের পলিসি এটা নাই, ওরা বিভিন্ন দেশে বিভিন্ন কিছু করে, কিন্তু কখনো ওরা ওদের লেভেলের ডেমোক্রেসিটা, এটা কিন্তু অনেক উইয়ার্ড। ওরা ক্যাপিটালিজমেও আছে, আবার নিজেদের বলে কমিউনিস্ট। ঠিক আছে, তো এটা একটা জগা আমি খিচুড়ি সিস্টেম ওরা তৈরি করছে। রিজা ভাই, আমি আমি যেহেতু চায়নাতে ছিলাম, আমি 5 মাস আমি ওখানে একটা কোর্স করেছি, তো চাইনিজরা হুম। আমাদেরকে যেটা শিখিয়েছিল, ওরা নিজেরাই বলে যে এটা হচ্ছে কি কমিউনিজম উইথ চাইনিজ ক্যারেক্টারিস্টিক্স, দ্যাটস হাউ দে আইডেন্টিফাই ইট। হ্যাঁ। 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 খুবই অদ্ভুত তো সিস্টেম। ওদের ভিতরে একটা মেরিটোক্রেসি আছে, ওদের যে পার্টিতে, সেটাতে কিন্তু আপনার একটা সুন্দর নির্বাচন হয়, এবং মেরিটোক্রেসির ভাবেই এই যে সিং জিনপিং, সে কিন্তু মেরিটোক্রেসিতেই ধাপে 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 উঠে আসছে। এই শেখ হাসিনার মতো পিতৃপ্রদত্ত না, বা মানে একবারে লাভ দিয়ে সে ছোট একটা গ্রাম বা শহর কন্ট্রোল করছে, তারপর একটা প্রভিন্স, তারপর অনেক বড় সাংহাই করছে, তারপর সে
প্রেসিডেন্ট হতে পারছে। সো দে হ্যাভ আ সিস্টেম। আর সবচেয়ে বড় কথা হলো দে ডোন্ট ওয়ান্ট টু এক্সপোর্ট দ্যাট সিস্টেম টু আদার কান্ট্রিজ, যেটা এভিডেন্ট যে চায়না মডেলটা সব জায়গায় তারা এক্সপোর্ট করতে চায় না। হ্যাঁ, তারা এটা ঠিক যে তারা যে কোনো সরকারের সাথেই তারা কাজ করে। এই কারণেই হয়তো মির্জা ভাই, এই কারণেই সম্ভবত ওয়েস্ট তাদেরকে বেশি বিরক্ত করে না। সোভিয়েত ইউনিয়নের সাথে যে প্রবলেমটা ছিল, সোভিয়েত ইউনিয়ন ওয়ান্টেড টু এক্সপোর্ট ইট ওয়ার্ল্ড ওয়াইড, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। তাই না? তো হ্যাঁ, চায়না কিন্তু কাজটা করে নাই। হ্যাঁ, সালিম ভাই কন্টিনিউ। আচ্ছা আচ্ছা, না এটা একটা গুড পয়েন্ট, আমি নাম্বার ওয়ান বলি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। নাম্বার ওয়ান হচ্ছে চায়না কমিউনিজম না এনিমোর। চায়না যেটা হচ্ছে আমরা বাইরে যেটা দেখি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, সেটা হচ্ছে প্রাইভেট নামে ক্যাপিটালিজম। তো কমিউনিস্ট আছে এখনো না। না, তা হ্যাঁ, থাকলেও আপনার কাজে কমিউনিস্ট না। হ্যাঁ, হ্যাঁ, আপনার বাইরে যেটা চলছে সেটা হচ্ছে প্রাইভেট ক্যাপিটালিজম। হ্যাঁ, হ্যাঁ, আর চায়নাতে যেটা চলছে স্টেট কন্ট্রোল ক্যাপিটালিজম। ঠিক। দ্যাট ইজ নট কমিউনিজম, নাম্বার ওয়ান। আর আপনি যেটা বললেন যে চায়না তো এক্সপোর্ট করতে চায় না, আপনি একটা জিনিস কিন্তু এক্সপোর্ট করতে হয় না। যখন আপনি একটা সুপার পাওয়ার হয়ে উঠবেন, আপনার যখন অর্থ, সামরিক শক্তি, সব দিক দিয়ে আপনি শক্তিশালী হবেন, আপনার একটা হেজেমনিক পাওয়ার তৈরি হবে। এই হ্যাঁ। যে দেখেন, আপনি কানাডাতে থাকেন, একজন লিবারাল ডেমোক্রেট, আপনি চাইনিজ সিস্টেমের প্রশংসা অলরেডি শুরু করেছেন, কিন্তু দ্যাটস হুম। কল হেজেমনি, হ্যাঁ, দ্যাটস কল হেজেমনি। তো এইভাবে আপনি যখন লিবারাল ডেমোক্রেসি দুর্বল হতে থাকবে, তখন আপনার একদলীয় কর্তৃত্ব পরায়ণতা আস্তে আস্তে হেজেমনিক পাওয়ার গ্রো করতে থাকবে। তখন হ্যাঁ, হেজেমনিটা কিভাবে কাজ করে? ডমিনেন্স এবং হেজেমনি কিন্তু দুই জিনিস। ডমিনেন্সটা আপনার উপর থেকে চাপায় দেওয়া হয়, কিন্তু হেজেমনিটা ভেতর থেকে আস্তে আস্তে গ্রো করে। হ্যাঁ, তো এইভাবে যখন আস্তে আস্তে আপনার লিবারাল ডেমোক্রেসি দুর্বল হবে এবং একদলীয় কর্তৃত্ববাদ শক্তিশালী হতে থাকবে পৃথিবীতে, তখন আমার আপনার মধ্যেও ওই 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 চিন্তাটা চলে আসবে যে হয়তো এই সিস্টেমটাই ভালো। আচ্ছা, হ্যাঁ, এটা আমি ট্রাই করি। ঠিক। আপনাকে একটা, কিন্তু সেটা যে ভালো না, আমি আপনাকে একটা উদাহরণ দিই। সারা পৃথিবীর সব জায়গায় গাজার যুদ্ধ নিয়ে প্রতিবাদ হচ্ছে। আপনি চায়নাতে কোনো প্রতিবাদ দেখেছেন? না, একটা মানুষ প্রতিবাদ করতে পেরেছে? না, কোনো শহরে, কোনো বিশ্ববিদ্যালয়ে, কোনো রাজপথে? না। সো ইফ আই ক্যান নট এক্সপ্রেস মাই সেলফ, আপনার এখানে একটা ফান্ডামেন্টাল প্রশ্ন যে আপনি শুধু গুড গভর্নেন্স, আপনি টাকা পয়সা এটাই চান, না আপনি আপনার পার্সোনাল ফ্রিডমটা চান? এইটা হচ্ছে ডিসাইড করার বিষয় এখানে। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই, সরি সালিম ভাই, বারবার আপনাকে হ্যাঁ, ডিস্টার্ব করতেছি, বাট না না খুব না না, কথা বল। ইম্পর্টেন্ট এই জন্য। আমার ফ্রেন্ডদের সাথে আলাপ করি, আমার একদম ছোটবেলার ফ্রেন্ড, আমাদের এখানেই থাকি আমরা, টরন্টোতেই থাকি আমরা, নিয়মিত আড্ডা দিই, আমার একদম স্কুল ফ্রেন্ড। তো আই এম ভেরি লাকি দ্যাট সেন্স। সো আমি বন্ধুদের সাথে ওই দিনই কথা বলতেছিলাম, এই যে এই 2 সপ্তাহ আগে, তো আমরা নিয়মিত আড্ডা দিই এরকম, 2 সপ্তাহ পর পর আমরা মানে কোথাও যাই ইসের মধ্যে। তো আমাদের আড্ডার মধ্যেই আমার 2 ফ্রেন্ড এরা বলতেছে যে আপনার এরকম যে কি ডেমোক্রেসি এগুলি, মানে কোনো মানে ওই ইউক্রেনের ওয়ার, কানাডার বর্তমান আপনার এই যে এই ইনফ্লেশন, তারপর একটা মানে জগা খিচুড়ির অবস্থা। কানাডা মানে বিখ্যাত ছিল হলো যে সেফটির জন্য। এখন এমন অবস্থা হয়েছে, আমাদের বলে যে পুলিশ আমাদের বলতেছে যে ওকে, তোমার গাড়ি যদি কেউ চুরি করে, তুমি তোমার চাবিটা ওই দরজার সামনে রেখে দিও, যাতে দরজাটা ভাঙা তোমাকে এসে ডিস্টার্ব না করে গাড়ির চাবিটা নিয়ে চলে যায়। তো ইটস লাইক, তারপর এখানকার গভর্নর বলতেছে যে ওকে, ওয়াই নট পুট সাম মিল্ক অ্যান্ড কুকিজ। মানে এটা একটা অ্যাবসার্ড একটা ঘটনা। তো এটার কারণে আমার ফ্রেন্ডরা বলতেছে দে আর ভেরি এডুকেটেড, ঢাকা ইউনিভার্সিটি থেকে এডুকেটেড অ্যান্ড ভেরি প্রোগ্রেসিভ, লিবারেলকে ভোট দিছে। মানে জাস্ট আমি খারাপ শব্দটা বললাম না, বাট জাস্ট এটাই বলতেছে যে গণতন্ত্র দিয়ে কি, মানে আপনার গণতন্ত্র দিয়ে কি হয়। বাট এই এদের তো আমি একদম ছোটবেলা থেকে চিনি, আই নো দেয়ার পলিটিক্যাল ওরিয়েন্টেশন, তাদের চিন্তা ভাবনা কি, এবং একদম বাস্তব আমার জীবন থেকে একটা এক্সাম্পল দিলাম যে মানুষের মধ্যে এগুলি গ্রো করতেছে, যে আপনি যেটা বললেন, আমি জাস্ট এটার সাথে একটা মিল পাইলাম। সরি, হুম হুম, কন্টিনিউ। হুম। না, এটা হবে, এটা হওয়াটা মানে এটাই অবধারিত। আপনি যখন একটা হেজেমনিক পাওয়ার আপনার আস্তে আস্তে গ্রো করবে এবং আরেকটা হেজেমনিক পাওয়ার দুর্বল হতে থাকবে, তো তখন মাইট ইজ রাইট। সো তার যে বয়ান, সেটাই আস্তে আস্তে প্রতিষ্ঠিত হতে থাকবে। এখন আমাদের প্রশ্ন হলো যে আমরা কোন দিকে যাব, তাই না? আমরা কি লিবারাল ডেমোক্রেসিতে থাকবো, না আমরা অথরিটেরিয়ান রেজিমের দিকে যাব? কারণ এই প্রশ্নটা আপনার আগামী যুক্তরাষ্ট্রের নির্বাচনে ভোটারদের সামনে বড় আকারে হাজির হবে। এখন যারা ডেমোক্রেট তারা তো অথরিটেরিয়ান
ট্রাম্পকে ভোট দিতে যাবে না, কিন্তু এই গাজার যুদ্ধের ফলে যেটা হয়েছে, আমেরিকান নির্বাচনের ফলাফল নির্ধারিত হয় 2-3টা স্টেটের ফলাফলের উপর ভিত্তি করে, সুইং স্টেট, তার মধ্যে একটা হচ্ছে মিশিগান, এবং যেখানে আরব পপুলেশন একটা বিরাট সংখ্যায়। 11টা সুইং স্টেট না, আপনি দুই তিনটা না কেন মানে বলতেছেন? 11টা এখন আর আগের মতো নাই, আচ্ছা এখন মোটামুটি 2-3টা স্টেটের ফলাফলের উপর এটা নির্ভর করে, মিশিগান, পেনসিলভেনিয়া, লাইক দ্যাট। আচ্ছা আচ্ছা। তো মিশিগানটা হচ্ছে এখানে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, হুম হুম। কারণ মিশিগানে আপনার সবচেয়ে বেশি, আমেরিকার মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে আরব পপুলেশন, হ্যাঁ এবং হ্যাঁ ওখানে খুব হাড্ডাহাড্ডি লড়াই হয়। হ্যাঁ তো ওইখানে আরবরা যদি ভোট দিতে না যায়, তাহলে বাইডেনের পক্ষে ওইখানে যেতে কঠিন। হ্যাঁ হ্যাঁ প্লাস আপনি যে স্টুডেন্ট পলিটিক্স, স্টুডেন্ট প্রোটেস্টটা যে হলো আর কি, হ্যাঁ। এইখানে আপনার ব্ল্যাক লাইভ ম্যাটার্স আছে, এখানে আপনার প্রোগ্রেসিভরা আছে, হুম হুম এখানে আপনার এলজিবিটি কিউ ওরা আছে, এখানে আপনার বিভিন্ন মুসলিম কান্ট্রির স্টুডেন্টরা আছে, হুম। অকুপাই ওয়াল স্ট্রিটের লোকজন, মানে একটা আমব্রেলার মতো আর কি, তারা একটা হ্যাঁ গ্রেটার একত্রিত মানে হয়েছে। এবং লেফট আর কি, ডেমোক্রেট হ্যাঁ লিবারেল লেফট হ্যাঁ যেটা বলে, লেফট হ্যাঁ লিনিং হ্যাঁ। পলিটিক্স, এই টাইপের, এখন এদের এক একজনের নানা প্রগ্রেসিভ। রকম এজেন্ডা আছে, কিন্তু আহ, তাদের এখনকার মূল এজেন্ডা হচ্ছে যে না, এই যুদ্ধটা থামাতে হবে। কারণ আমরা যেটা আলোচনা করছি যে লিবারাল ডেমোক্রেসি বনাম অটোক্রেসি, এই জিনিসটা তারা বুঝতে পারে। আমরা হয়তো মনে করি যে আজকালকার পোলাপান হয়তো পলিটিক্স নিয়ে খুব একটা খবর রাখে না, কিন্তু তারা আমাদের চেয়ে বেশি খবর রাখে। হ্যাঁ, তো তারা প্লাস এই এটা তো ওদের ক্রাইসিস, চোখের সামনে হইতেছে। আমি এই আপনি চুপ ক্রাইসিসটা থাকবো কারণ বুঝতে আমাদের পারছে। একটা মর্গেজ আছে, কিন্তু একটা ছেলে যে 19 বছরের ছেলে, তার তো হ্যাঁ হ্যাঁ পুরোটাই আবেগ, ঠিক না? ও তো কেয়ার হ্যাঁ করবে না, হ্যাঁ। ও দেখতেছে যে এখানে বাচ্চাগুলার ছবি, যেগুলি আমি দেখা বন্ধ করে দিছি আপনার, কারণ হুম হুম। আমি পাগল হয়ে যাব যদি আমি এটা দেখতে থাকি, মানে এরকম। বাট এটা তো ওদের চোখের সামনে হয়েছে যে টিকটকের মধ্যে প্রতিদিন এগুলি দেখতেছে, এটা কোনো মানুষের পক্ষে সম্ভব না এটা। এই হ্যাঁ, গাজা যুদ্ধটা এখনকার, আগে যেরকম ভিয়েতনাম ছিল অথবা ইরাক যুদ্ধ, ঠিক এখনকার জেনারেশন কাছে সেম জিনিস এটা ওদের কাছে। এবং ইন্টারেস্টিংলি আপনারা জানেন কিনা জানি না, ইসরায়েলের ভেতর থেকে কিন্তু এগুলো কিছুই দেখা যায় না। ইসরায়েলের লোকজন কিন্তু এগুলো জানেও না। আমাদের সেভেন্টি হ্যাঁ ওয়ানে যেমন হয়েছিল হ্যাঁ যে ইস্ট বেঙ্গল কি, মানে ইস্ট মানে পাকিস্তানে কি হচ্ছে, ওয়েস্ট পাকিস্তানের লোকজন জানতো না, হ্যাঁ ঠিক। ঠিক সেম। আচ্ছা যা হোক, এখন ইন্টারেস্টিংলি এই যে প্রোটেস্ট যারা করলো, এরা সবাই হচ্ছে ডেমোক্রেটিক বেস। এদেরকে যদি কিছু না দেওয়া হয় প্রোটেস্টের এগেনস্টে, তাদের দাবি যদি কিছুটাও না মানা হয়, তাহলে এরা হয়তো ট্রাম্পকে ভোট দিবে না, কিন্তু এরা ভোট দিতেও যাবে না। হ্যাঁ। সেটা তো বাইডেনের জন্য একটা ডিজাস্টার, হুম। যার জন্য বাইডেন বাধ্য হয়ে কিন্তু এই যে গতকাল না পরশু যুদ্ধবিরতি প্রস্তাবটা নিজের মুখে উচ্চারণ করলো। হ্যাঁ এতটাই মরিয়া বাইডেন, কারণ সে জানে যে এই যুদ্ধের ফলাফলের উপর তার আবার প্রেসিডেন্ট হওয়া নির্ভর করছে। আচ্ছা। এবং নেতানিয়াহু এবং হামাস, আমার ধারণা দুই পক্ষই এই যুদ্ধকে ইলেকশনের আগে থামতে দিতে চাইবে না, যতই না আরো বেশি প্রেসার ক্রিয়েট করা হয়। আমার তো এখন ধারণা, আমার ব্যক্তিগত ধারণা হামাসের এটা, দিয়ে ইনসেনটিভ কি? সরি মোসালিম ভাই। হামাস তো ইরান ব্যাকড, ইরান এখান থেকে একটা নেগোসিয়েশন করতে চাইবে বাইডেনের আচ্ছা সাথে। আচ্ছা ঠিক ইরান আছে। চাইবে যে আমার একটা হ্যাঁ কিছু দাও। হ্যাঁ, সালিম ভাই আবার আসবো আপনার আচ্ছা কাছে। লাস্ট একটা একটা হ্যাঁ একটা বলেন। একটা পয়েন্ট বলে নেই। আমার ধারণা, ব্যক্তিগত ধারণা, আইসিজে এবং আইসিসি থেকে যে প্রেসার গুলো দেওয়া হচ্ছে নেতানিয়াহুর উপর, প্লাস ইউরোপের যে 3টা দেশ আপনি নতুন করে রিকগনিশন দিল প্যালেস্টাইনকে, এটার পেছনে যদি বাইডেন প্রশাসনের বিহাইন্ড দ্য সিন কোনো কূটনীতি থেকে থাকে, সেটাতে আমি অবাক হব না, বরং থাকার সম্ভাবনাই খুব বেশি। হ্যাঁ, কারণ এটা তো একদম ইউনিফাইড বডি না, ওটার ভিতরে অনেক ফ্র্যাকশন আছে, আপনি নো দ্যাট, ইটস আ বিগ থিং, লাইক হুম ওদের পলিসির ভিতরে তো অনেক কিছুই থাকে। সো হুম। একটা ফ্র্যাকশন যদি চাইও, ধরেন সিআইএ চাইলো অথবা অন্য কোনো স্টেট ডিপার্টমেন্টের কোনো কিছু চাইলো, এটা হইতেই পারে, এবং তাদের না ভিতরে পাওয়ার এইখানে আছে। মেইন জিনিসটা আমার মনে হয় হোয়াইট হাউস থেকে এটা করা হইতে পারে। হতে পারে। সাফায়েত, তোমার কি কিছু বলার আছে? যদি এরপর আমি কিছু বলবো, না, এটা মানে এটা ওই আসলে সালিম ভাই যেটা এই বললো এটার কথাটা উপরে। কিন্তু শালীন ভাই মাত্র যে কথাটা বললেন, এটা কিন্তু আরো প্রায় 4-5 মাস আগেই এরকম একটা রুমার আমরা শুনছিলাম আচ্ছা, যে তোমাকে আমেরিকা। একটা কোয়েশ্চেন করি, যে উনি যে ইন্টারেস্টিং পয়েন্টটা বললো যে লিবারাল ডেমোক্রেসি, এটাও আমরাও কিছুটা কভার করছি আমাদের শোতে, তোমার মনে থাকতে পারে। লিবারাল ডেমোক্রেসি ইজ ইন ডেঞ্জার, লাইক হোয়াট ইজ ইউর টেক অন দ্যাট? মানে অ্যাজ আ সিটিজেন অথবা অ্যাজ আ, লাইক তোমার ইয়াং জেনারেশন, তোমার কি মনে হয়?
হ্যাঁ, অবশ্যই ডেঞ্জার তো ফার্স্ট অফ অল এখানে দুইটা ফ্যাক্টর কাজ করছে। হ্যাঁ, একটা হচ্ছে কি, আমি যদি আমেরিকার পার্সপেক্টিভ থেকে দেখি, যে একদিকে ট্রাম্পের মতো একটা মানে একজন দানব, একটা স্বৈরাচারী দানবের উত্থান, এটা সবাই বুঝতেছে। হ্যাঁ, সবাই এটা আমরা বুঝতে পারছি, ডেমোক্রেটরা বা যারা এবং তার মোটামুটি পলিসি বাইডেনের চেয়ে কোনো অংশে ভালো হবে না গাজার জন্য, জাস্ট যারা ফর একটু, এটা হতে পারে একটা। ডেমোক্রেট, হ্যাঁ। হতে পারে মোটামুটি ওই যে মাগা মানে মানে মাগা ওই যে মানে ফ্যানাটিক রিপাবলিকানরা ছাড়াও, মানে যারা সুস্থ বুদ্ধির রিপাবলিকান যারা, তারাও তো জানে, তারাও এটা বুঝে। হ্যাঁ, ডেমোক্রেটরা তো বুঝে, বা ধরেন যারা একদম সুইং ভোটার, তারা সবাই এভরিওয়ান আন্ডারস্ট্যান্ডস যে মানে ও হচ্ছে গিয়ে ট্রাম্প একটা মানে আমেরিকার গণতন্ত্রের জন্য একটা হুমকি, এটা সবাই এভরিওয়ান ইজ, এই ব্যাপারে কারো কোনো সন্দেহ নাই। কিন্তু হুম। আপনি অপর দিকে আপনি যে এখন মানে অল্টারনেট যে হিসেবে যাকে আমরা মানে যিনি দাঁড়িয়ে আছেন এখন, সেই ক্ষেত্রে উনি যদি জনগণের মানে মেজরিটির কথা না শুনেন, তো দেন আলটিমেটলি কি হচ্ছে, মানে জনগণ কিন্তু, সাধারণ মানুষ যারা ট্রাম্পের উত্থান চায় না, যারা চায় লিবারাল ডেমোক্রেসি কন্টিনিউ করতে, কিন্তু তারা যখন দেখছে যে হ্যাঁ লিবারাল, আমরা চাই লিবারাল ডেমোক্রেসি কন্টিনিউ হোক, কিন্তু আমাদের ডেমোক্রেটিক যে মেজরিটি যে অপিনিয়ন, সেটা এটা দ্যাট ইজ নট বিং রেসপেক্টেড, আলটিমেটলি কি হচ্ছে, ওই মাগা পার্টি তো আগেই গন, তারা তো ওই ট্রাম্পকে ট্রাম্প ট্রাম্প করেই যাচ্ছে, ট্রাম্প জিন্দাবাদ। আর এদিকে যারা সোশ্যাল মানে বা যারা লিবারাল ডেমোক্রেসির পক্ষে যারা ছিল, তারাও কি হচ্ছে, সেই লিবারাল ডেমোক্রেসির উপর থেকে তাদের বিশ্বাসে উঠে যাচ্ছে। কারণ কি? কারণ তারা দেখছে যে আমরা মানে মেজরিটি ডেমোক্রেটদের, এমনকি রিপাবলিকান পর্যন্ত এখন টোটাল আমেরিকান টোটাল ভোটার বেসের মেজরিটি তারা বলছে যে উই ওয়ান্ট টু সিজ ফায়ার, কিন্তু সেটা হচ্ছে না, হ্যাঁ। কেউ কোনো কর্ণপাত করছে না। তাহলে আলটিমেটলি কি হচ্ছে, সেই সবারই কিন্তু এই লিবারাল ডেমোক্রেসির উপর থেকে আহ বিশ্বাসটা উঠে যাচ্ছে, আস্থা উঠে যাচ্ছে। আমি আজকে আমি আমি যখন কাজ থেকে আসার সময় আমি এই যে পডকাস্ট শুনতে শুনতে আসছিলাম গাড়িতে ড্রাইভ করতে করতে, ওখানে আমি দেখছি যে দুইজন মানে এই যে মেহেদী হাসানের যে নতুন যে চ্যানেলটা, উনি দুজনকে নিয়ে একটা আলোচনা করছিলেন। একজন হচ্ছেন গিয়ে প্রায় 200টা ব্ল্যাক চার্চের প্যাস্টর, মানে একটা 200টা ব্ল্যাক চার্চের কংগ্রেগেশন, সেই কংগ্রেগেশনের একজন প্যাস্টর। আর আরেকজন হচ্ছে কি আরেকজন ডেমোক্র্যাট একজন পলিটিশিয়ান, উনিও কৃষ্ণাঙ্গ। তো দুইজনের তো যিনি পলিটিশিয়ান, উনি বলছেন যে হ্যাঁ আমরা আমরা বুঝতে পারছি যে সবার ভিতরেই কষ্ট, কিন্তু স্টিল আমরা কালোরা, আমরা ওয়ান ইস্যু ভোটার হওয়ার মতো লাক্সারি আমাদের নাই, আমাদেরকে অন্য আরো অনেক কিছু চিন্তা করতে হবে। কিন্তু যিনি মানে 200টা মানে আপনি আমেরিকাতে তো চার্চ ইট স্টিল ইট ইজ এ থিং, এটা খুবই পাওয়ারফুল একটা অর্গানাইজেশন, কিন্তু একটা ইনস্টিটিউট কিন্তু চার্চ। তো হুম। সেই 200টা মানে মানে কালোদের ব্ল্যাক চার্চের কংগ্রেগেশন থেকে যখন একজন পাস্টর বলেন যে না, আমরা, কারণ আমার আমার কংগ্রেগেশনের লোকজন তারা আমাকে বলেছে ইদার তারা ট্রাম্প মানে তারা মানে বাইডেনকে তো ভোট তারা দিবে, মানে দেয়ার তো মানে তাদের কথা হচ্ছে যে বাইডেন হ্যাজ টু আর্ন আওয়ার ভোট, নট বিকজ উল্টা দিকে ট্রাম্প দাঁড়িয়ে আছে দেখে আমরা বাইডেনকে ভোট দিব, নো, ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট, হি নিডস টু আর্ন আওয়ার ভোট। এখন সেটাই তো, তারা যদি আর্ন মানে বাইডেন যদি তার ভোটার বেজের কথা না শুনে, তাহলে মানুষ কেন লিবারাল ডেমোক্রেসিতে আস্থা রাখবে? হুম। ঠিক আছে, থ্যাংক ইউ সফেদ, ভালো একটা পয়েন্ট বলছো। মুর্শিদ ভাই, আমি একটু আপনাকে চ্যালেঞ্জ করব। আপনার জি আমি জি, দুইটা অবশ্যই। আমি এভিডেন্স বেসড চ্যালেঞ্জ করব। হুম হুম। সেটা হলো যে এই যে আপনি ইয়াং ভোটারদের কথা বলতেছেন, দে আর লাইক, এরা কিন্তু ফার্স্ট অফ অল তারা ভোটে দিতে যায় না তেমন একটা। আপনার বার্নি স্যান্ডার্সের সময় দুইবার দেখছি। আপনি জানেন যে বার্নি স্যান্ডার্স একবার হিলারি ক্লিনটনের বিরুদ্ধে মানে সে দাঁড়াইছিল, আরেকবার সে বাইডেনের সাথে সে রানিং ছিল। দুইবারই তার ওভারওয়েলমিং তার সাপোর্ট ছিল ইয়াংদের মধ্যে, 90%, 80%, বাট নোবডি শোড আপ ইন দ্য প্রাইমারি। সো সেম, ওই সাফাই যে কথাটা বললো, কালো স্টেটে বার্নি স্যান্ডার্স পরাজিত হয়েছে, বাট ওদের বার্নির যেই পলিসিগুলো ছিল সেগুলা মানে একদম এটা রেজোনেট করার মতো, কারণ তার পলিসিগুলো খুবই মানে লেফট লিনিং এবং মানুষের ইসের জন্য। এটা হলো ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হলো আমেরিকাতে অনেকগুলা মানে পাবলিক অপিনিয়ন আছে, মানে জনপ্রিয়, দে জাস্ট ব্রাশ ইট অফ। লাইক যেমন আপনার ধরেন ইউনিভার্সাল হেলথ কেয়ার, 70% সাপোর্ট, কেউ আপনার মানে এটাকে ইমপ্লিমেন্ট করার সাহস পায় না। এরকম অনেক পপুলার অপিনিয়ন আছে, 80%, 90%। আপনি বহু ইস্যু দেখবেন যে জাস্ট জনমতকে আপনার ইগনোর করতেছে। ঠিক আছে, মানুষ সবার বিশাল বিশাল এই আছে। আমি একটা এক্সাম্পল দিলাম, আরো এরকম অনেকগুলো আছে, আমি দিতে পারবো।
বাট এই ইস্যুগুলাতে তো তারা জাস্ট ইগনোর করে, তারা ব্রাশ অফ করে দিতে পারে। থার্ড অপিনিয়ন হলো, থার্ড যেই চ্যালেঞ্জ আমি করবো সেটা হলো যে আম, এই এর আগেও দেখা গেছে যে বার্নির সময়ও যে লেফটদের অলওয়েজ এরকম থাপ্পড় দিয়ে আর কি, আমি যদি খারাপ ভাষায় বলি, যে থাপ্পড় দিয়ে বসায় রাখে যে তোরা তো আসবি, তোরা ভোট না দিয়ে যাবি। অনেকটা লেফট হলো গিয়া আমেরিকার আহ, মানে হিন্দু ভোটার ধরেন, বুঝছেন? আওয়ামী লীগের কাছে যেরকম হিন্দু ভোটার, যে ওদের তো আওয়ামী লীগ ছাড়া কোনো উপায় নাই, ওরা লাথি দিলেও আওয়ামী লীগ, মানে আদর করলেও আওয়ামী লীগ, মানে বান্ধা তার ভোট দিতেই হবে। তো সেই ওর, ওরা তো ওই ভোট না দিয়া কই যাবে? এই যে এখানেই তো প্রমাণ হইতেছে, সাফায়েত নিজেই তো বলতেছে কারো তো কোনো চান্স নাই, কারণ একদিকে কি দানব, এই জানোয়ার যে এই স্টর্মি ড্যানিয়েলকে আপনার দেয়, তার পৃথিবী, পৃথিবীর ইতিহাসে প্রথম আমেরিকান প্রেসিডেন্ট যার, যার বিরুদ্ধে 34টা কনভিকশন হয়েছে। অন্যদিকে এই যে এরকম জেনোসাইডাল একটা জেনোসাইড হইতেছে চোখের সামনে। এখন আপনি মানে মানুষকে তো মানুষ তো মানে মানুষের মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো, কেউ সুস্থ মানুষের মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো। তা আপনার এই আপনার কি মনে হয় যে যে না, এটাই চ্যালেঞ্জগুলো আমি স্বাভাবিক। বললাম? ওই যে আমি সাফায়েত ভাইয়ের কথার সূত্র ধরে আসি, যে সাফায়েত ভাই যে কথাগুলো বললো যে ভোটাররা কি ভাবছে, আপনি চিন্তা করেন যদি গাজার যুদ্ধটা না হতো তাহলে কিন্তু পরিস্থিতিটা, এই আলোচনাটা আসতো না, হ্যাঁ। তাই না? এই জন্যই আমি ওই যুদ্ধটার সাথে আমেরিকার নির্বাচনটাকে এইভাবে রিলেট করেছি। যাই হোক, এখন আপনি যেটা বললেন যে বার্নি স্যান্ডার্স, এখন আমেরিকান লেফট উইং পলিটিক্স এর সবচেয়ে বড় যেটা দুর্বলতা, যে তাদের নিজস্ব প্ল্যাটফর্ম নাই। এখন বার্নি স্যান্ডার্স যত ভালো কথাই বলুক, তার নিজস্ব কোনো পলিটিক্যাল প্ল্যাটফর্ম নাই। সে ডেমোক্রেটিক পার্টির হয়ে সে নমিনেশন চায়। হুম 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 এখন আপনার বুর্জোয়া পলিটিক্স যেগুলো আর কি মেইন স্ট্রিম, এরা তো আপনি দেখতেছেন যে কি পরিমাণ আপনার লবিস্টদের সাথে, মিডিয়ার সাথে, বিভিন্ন এস্টাবলিশমেন্টের সাথে তাদেরকে কম্প্রোমাইজ করে চলতে হয়। হুম। বার্নি এখন আপনি স্যান্ডার্স হলো আমেরিকাতে পাওয়ারে আসতে হলে, আমেরিকার হ্যাঁ, জিয়া বলতে পারেন আপনি, একদম 100% সৎ। হ্যাঁ, হ্যাঁ, তার হ্যাঁ, কোনো লবিস নেই, কিচ্ছু নাই। হ্যাঁ। হ্যাঁ, তো আপনি এইটাকে ওভারকাম করে আসার, তো আপনার দুইটা পথ আছে আর কি। এক হচ্ছে আপনি রেগুলেশন করবেন বাই ফোর্স, অথবা আপনি একটা ভিন্ন প্ল্যাটফর্ম থেকে জনগণকে আপনি ঐক্যবদ্ধ করবেন, তাদের ভোট চাবেন। কিন্তু আপনি যদি ডেমোক্রেটিক পার্টি থেকে নমিনেশন চান, ডেমোক্রেটিক পার্টির যারা ডোনার আছে, ওইখানকার যারা স্টেক হোল্ডার আছে, তারা তো আপনাকে স্বাভাবিকভাবে আগে যেতে দিবে না। এটা দিস ইজ হুম সিম্পল। এইখানে তাদের মানে একটা বড় দুর্বলতা হচ্ছে তাদের আলাদা কোনো প্ল্যাটফর্ম নাই। তাদের, আমার মতে তাদের উচিত আলাদা প্ল্যাটফর্ম তৈরি করে 10 বছর 20 বছর মেয়াদে একটা পরিকল্পনা নিয়ে সামনে এগোনো। তাতে করে আপনি দেখবেন যে আস্তে আস্তে জিনিসটা আরো পপুলার হবে এবং তাদের আহ, ভোটের ফলাফল আরো ভালো হবে আর কি। এটা আমার মত। আর আপনি যেটা বললেন যে এই যে ইয়াং জেনারেশন যারা ভোট দিতে যায় না, হ্যাঁ, যারা ফার লেফট আছে তারা আসলে ভোট দিতে যায় না, বা যারা অ্যানার্কিস্ট আছে তারাও অনেকে ভোট দিতে যায় না। কিন্তু এইবার যুদ্ধের পরে যেটা হয়েছে, যে আসলে শুধু যারা পলিটিক্যালি কশাস না, জাস্ট হয়তো সোশ্যাল মিডিয়া দেখতে দেখতে একটা যুদ্ধের, দুইটা যুদ্ধের ক্লিপ চলে আসছে, দেখে তার ভিতরে একটা আবেগ তৈরি হয়েছে, সেও হয়তো এবার ভোট দিতে যাবে না। হুম হুম। কিছু বাড়তি লোক এবার ভোট দিতে যাবে না, কিন্তু ওই বাড়তি লোকগুলোই আপনার ভোটের ফলাফল নির্ধারণ করে দিতে পারে আর কি। খুবই সম্ভাবনা আছে এটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে তাহলে আমরা এখন একটু আমেরিকার পলিটিক্স নিয়ে থেকে একটু সরে এখন ইন্ডিয়ার পলিটিক্সে যাই। সালিন ভাই, আপনি তো অনেক পলিটিক্যাল অ্যাওয়ার মানুষ। আহ, ইন্ডিয়ার জাস্ট ভোটিং শেষ হয়েছে ওদের, বেশ কয়েকটা স্টেপে ভোটিং হয়। তো দীর্ঘ মেয়াদি একটা মানে ভোট চলে অনেক দিন ধরে। তো সেই এখন ওদের এক্সিট পোল কাউন্ট হইতেছে, নানান ধরনের স্পেকুলেশন দেখতেছি। কেউ বলতেছে যে, আমি যেইগুলা দেখলাম আর কি, আমি আমার এইগুলা অবজারভেশন গুলা দেখি, অনেকে বলতেছে বিজেপি আগের চেয়ে 100 সিট কম পাবে। অনেকে বলতেছে বিজেপি যে এককভাবে সরকার দখল করবে, হয়তো অত পপুলার 400+ ওরা টার্গেট করছিল সিট, অত ওগুলা পাবে না, বাট কিছুটা ডেন্ট হবে। এবং একটা যেই একটা ফেনোমেনন আমরা দেখলাম ধ্রুব রাঠি এবং কংগ্রেসের, তারা হঠাৎ করে তারা নির্বাচনের মাঝখানে তারা অনেক পপুলার মানে এই করতে পারছে, যেটা বিএনপি করতে পারে না বাংলাদেশের মধ্যে। তারা একদম মানে দিনকে রাত করে ফেলছে, যে আহ, মানে আমরা যতটুকু ইউটিউবে বা
ইন্ডিয়ার মানুষের অপিনিয়ন থেকে বুঝি যে এবং সেটা দেখাও গেছে। এভিডেন্ট হলো যে মোদি তার নির্বাচনের মাঝখানে তার নির্বাচনী প্রচারণায় এর আগে থেকে 1 বছর, ঠিক 1-2 বছর আগে সে এরকম বলতেছিল যে মুসলমানদের মানে হেট স্পিচ দেওয়া যাবে না। তার লিঞ্চিং মোটামুটি বন্ধ হয়ে গেছিল অনেকটাই। সে সে- মানে সে বিশ্বগুরু হবে, এই টাইপের অনেকটা, মানে তার একটা ইমেজটা সাফসুতরা করার একটা ই ছিল। হঠাৎ করে নির্বাচনের মাঝখানে সে বলা শুরু করলো যে মুসলমানরা তার মঙ্গলসূত্র ছিনায় নিবে, কংগ্রেস তাদের ধন দৌলত নিয়ে যাবে, এই ইনভেডার হাবি, মানে অনেক খারাপ খারাপ মানে সাম্প্রদায়িক কথা সে বলছে, যেটা সে সাধারণত ইউজ করে না। সে অন্যদের দিয়ে বলায়, বাট নিজে মুখে বলে না। তো সে নিজে যখন মুখে বলছে, তার মানে সে একটা বিপদে পড়ছে। সো আপনার কি মনে হয়, আপনি যে ফলো করলেন ইদানিং, আপনি বেশ ইন্ডিয়ান পলিটিক্স ফলো করেন, আপনি আমাকে জানাইছেন। এক নম্বর হচ্ছে ইন্ডিয়ার নির্বাচন ব্যবস্থাটার আগের মতো ফেয়ার নাই। আপনার 10-15 বছর আগেও যে ইন্ডিয়ান নির্বাচনের ব্যবস্থার একটা ফেয়ারনেস ছিল, ইন্ডিয়ান আপনার ব্যুরোক্রেসিতে, ইলেকশন কমিশনে যে একটা ভারসাম্য ছিল, সেটা এখন আর আগের মতো নাই। আপনি সেটার কারণ দেখেন কি? যে ইভিএম বা নাকি? না, ইভিএম না, এটা পলিটিক্যাল ডিসিশন। আচ্ছা। অথরিটেরিয়ান রেজিমের দীর্ঘদিন, মোদি তো প্রায় 10 বছর। জি। মোদি যে একটা অথরিটেরিয়ান লিডার, এতে তো কারো কোনো সন্দেহ নাই। রিলিজিও ফ্যাসিস্ট। হ্যাঁ, হ্যাঁ, তো এই 10 বছর একটা অথরিটেরিয়ান গভর্নমেন্টের আন্ডারে যখন একটা রাষ্ট্র চলে, তখন তার বিভিন্ন অর্গানের উপরেও সেই প্রভাবটা পড়ে। হুম। তো সেই প্রভাবটা, এই যে আমরা দেখেছি যে এই যে মোদি নানা ধরনের বিধি বহির্ভূত বক্তব্য দেওয়ার পরেও নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নিতে পারে নাই, বলতে নেওয়ার আগ্রহ দেখায়নি। এবং সবগুলোই মোদির, ইলেকশন কমিশনের সবাই মোদির হ্যান্ডপিকড, হুম। নমিনেটেড। তো এই জিনিসগুলো ভারতের গণতন্ত্রের মধ্যে ঢুকে গেছে অলরেডি। এখন কংগ্রেস সহ বিরোধী দলগুলো চাচ্ছে এখান থেকে বেরিয়ে আসা, যদিও তারা অনেকটাই দুর্বল। তো বাংলাদেশে বিএনপির মতো দুর্বল না। মানে দুর্বল হ্যাঁ, বলতে আমি বলি যে বয়ানে এবং কর্মসূচিতে এক্স্যাক্টলি। ভেরি জনসমর্থনের, গুড পয়েন্ট। হ্যাঁ, জনসমর্থনের শক্তির চেয়ে বয়ান এবং কর্মসূচির শক্তি বেশি। হুম। আপনার মোদির শক্তিটা কোথায়? ধর্মীয় বিদ্বেষ। হুম। ধর্মীয় বিদ্বেষ না ছড়াতে পারলে মোদি জিরো। এখন তার বিপরীতে আপনি যদি আবার মাইল্ড ধর্মীয় বিদ্বেষ নিয়ে চলেন, তাহলে মানুষ চিন্তা করবে যে আমি তো, আমার সামনে হার্ড কোর আছে, আমি সফট কোর দিয়ে কি করবো? আহ, ঠিক। সালিন ভাই, এটা খুব একটা, আমি একটু কারেকশন করব। এটা একটা, মানে এটা আমাদের একটা প্রাইমারি অবজারভেশন ছিল, আমার মনে হয় আমাদের এটা আপডেট করার সময় হয়েছে এখন। মোদি ইজ নট অনলি অ্যাবাউট রিলিজন। মোদি ইজ অ্যাবাউট রিলিজন ইজ, এটা তো দেখাই যায়, এভিডেন্টলি হি ইজ ব্রিভিটেন। বাট তার একটা গুরুত্বপূর্ণ পরিচয় হলো সে ইন্ডিয়ার অলিগারদের হ্যান্ডপিকড। মানে অলিগাররা তাকে বাইছে নিছে যে তাকে দিয়ে সবকিছু করানো যাবে। সো হি ইজ টকিং, লাইক হি ইজ দ্য ফেস অফ আলট্রা ক্যাপিটালিজম ইন ইন্ডিয়া, মানে মানে ক্রোনি আলট্রা। ক্যাপিটালিজম, মির্জা ভাই শব্দটা সম্বন্ধে ক্রোনি এক্স্যাক্টলি। ক্যাপিটালিজম। হ্যাঁ, গুড গুড। ক্রনিক ক্যাপিটালিজমের একটা চেহারা। এবং এটা কংগ্রেসও যে একটা খুব ভালো দল এরকম না। আপনি, আমি জানি না, আপনি ইলেকশন বন্ড নিয়ে ওদের একটা বিশাল কেলেঙ্কারি হয়েছে, ওরা হাজার হাজার কোটি টাকা ওরাই হয়েছে। এই এরকম ন্যাক্কারজনক পৃথিবী আমেরিকাতে, ইভেন অন্যান্য দেশেও দেখা যায় না। তো এটাতে কংগ্রেসও দেখা গেছে যে ইলেকট্রাল বন্ড নিতেছে। কংগ্রেস কোনো সাফসুতরা দল না, বাট মোদির চেয়ে হাজার মানে শতগুণ ভালো। তো ওদের যেই যে যে পয়েন্ট আমি মেক করতেছিলাম, যে অলিগারদের একদম প্রিয় ব্যক্তি হলো মোদি। সো এটার পেছনে মানি ইন্টারেস্ট ইজ আ ভেরি বিগ ফ্যাক্টর। আমরা শুধু রিলিজনটা দেখি কারণ আমাদের কাছে ওটা অনেক বড় ইস্যু মনে হয়, বাট দ্যাট ইজ অলসো আ বিগ ফ্যাক্টর। না, অবশ্যই। হ্যাঁ। আপনার বুর্জোয়া রাষ্ট্রগুলোতে, বুর্জোয়া দলগুলো, এগুলোর আপনার ইকোনমিক পলিসিতে ফারলেস অলমোস্ট সেম। এখন আমরা যেটা আলোচনা করছি সেটা হচ্ছে আইডিওলজি। হুম। আপনার মোদির পরিবর্তে কংগ্রেস ক্ষমতায় আসলে যে ইকোনমিক পলিসির কোনো চেঞ্জ হবে, সেটাও আমি মনে করি না। ফরেন পলিসিতে তেমন খুব একটা চেঞ্জ হবে, সেটাও আমি মনে করি না। কিন্তু আপনার 100 কোটি, 120 কোটি মানুষের দেশে যে আইডিওলজিটা মোদি মানে সামনে নিয়ে আসছে, এটা হুম। আপনি শুধু ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল এই অঞ্চলের জন্য যে
হুমকি তা না, এটা সারা বিশ্ব ব্যবস্থার জন্য একটা হুমকি হয়ে দাঁড়াবে একসময় যদি এখনই এটা দুর্বল না হয়ে পড়ে আর কি। হুম, কারণ হচ্ছে বুঝছি। আপনার ইন্ডিয়ান ডায়াসপোরা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড়। হুম, রাইট। আপনি যদি পশ্চিমা দেশগুলোতে দেখেন, আপনার এই সেম আইডিওলজির বিভিন্ন লবিং অলরেডি শুরু হয়ে গেছে আর কি। হ্যাঁ। তো আহ, যখনই মোদি দেখলো যে এক্সিট মানে ফার্স্ট সেকেন্ড থার্ড টার্মের ভোট গ্রহণের পর যে আসলে আহ, নির্বাচনে হয়তো তারা যেতে ক্ষমতায় যেতে পারবে, কিন্তু তার আইডিওলজিক্যাল পজিশনটা আগের চেয়ে দুর্বল, হুম, তখনই তার সমস্যাটা শুরু হয়েছে আর কি। তখন যার জন্য তার মাথা খারাপ, বিভিন্ন ধরনের কথাবার্তা। কারণ আপনি একজন আইডিওলগের মূল শক্তি হচ্ছে তার আইডিওলজি। সেই আইডিওলজি যদি দুর্বল হয়ে যায় তাহলে তো তার আহ, সে জানে যে তাহলে সে আর বেশি দিন টিকে থাকতে পারবে না। হ্যাঁ, এই ভয়টা তার মধ্যে আছে। হয়তো সে এই টার্ম চলে যাবে, কিন্তু তার পরবর্তী টার্মে যে আরো পরিস্থিতি খারাপ হবে না, বরঞ্চ পরিস্থিতি খারাপ হবে। কারণ একবার যখন ডিক্লাইন শুরু হয় একটা আইডিওলজির, সেটা ডিক্লাইনের দিকে যেতে থাকে। কারণ হ্যাঁ, আপনার দেখেন এই যে এর সাথে আপনার এই যে লিবারাল ডেমোক্রেসির যে সম্পর্কটা, লিবারাল ডেমোক্রেসি যে এখন ডিক্লাইনিং, এটা যদি শক্ত হাতে কেউ ট্যাকল না করে তাহলে এটার পতন কোনো মতেই ঠেকানো সম্ভব না। একই রকম মোদির যে আইডিওলজি, সেটা যে এইবার নির্বাচনে যে আস্তে আস্তে দুর্বলের দিকে যাচ্ছে, সেটা যদি মানুষের কাছে স্পষ্ট হয়। কারণ মোদির সাপোর্টার যারা, তারা তো সবাই অন্ধ যে না, সবচেয়ে শক্তিশালী, এর হুম। কোনোদিন পতন হবে না। বাংলাদেশে যেমন হাসিনা রেজিম, তার সাপোর্টাররা বিশ্বাস করে যে সে একা সবকিছু ম্যানেজ করে মোদিকে ফেলতে ঈশ্বর পারে। ভেবে পূজা করে, এটা আমরা দেখছি। তো যে কোনো আইডিওলগের আইডিওলজি যদি দুর্বলতা প্রকাশ পায়, তাহলে সেটা হয়তো সময় লাগবে, কিন্তু এক সময় না এক সময় তার পতন অবশ্যম্ভাবী। এই বিষয়টা আজ করতে পেরেই মোদির মাথা খারাপ হয়েছে আর কি, যার জন্য তার কাছ থেকে এই ধরনের কথাবার্তা আমরা শুনেছি। এটা আমার মতামত। আচ্ছা, আপনি কি কোনো প্রেডিকশন করবেন ওরা কত সিট পাবে বা কি অবস্থা হবে? না, সিটের ব্যাপারে প্রেডিকশন করব না, তবে আমার মনে হয় বিজেপি ক্ষমতায় আসবে আগের চেয়ে দুর্বল ভাবে। আচ্ছা, থ্যাঙ্কস। বিরোধী দল আরো সাফায়েত, একটু শক্ত হবে। সাফায়েত, কোনো টেক থাকলে বলো, আর এরপর আমি কিছু বলে শেষ করে দেবো। না, এটা তো আসলে আহ, ইন্ডিয়াতে আমরা যেটা দেখছি এটা তো মানে আইসোলেটেড কিছু না। পুরা পৃথিবী জুড়েই এই জিনিসটা হচ্ছে। এই যে আমরা যে লিবারাল ডেমোক্রেসি দুর্বল হচ্ছে এবং তার এগেনস্টে যারা এই যে স্ট্রং ম্যান পলিটিক্সটা স্ট্রং হচ্ছে আরো। আর এবং একই সাথে এটার সাথে সাথে কিন্তু এবং আপনি দেখেন এই যে অলিগার্কদের কথা যেটা আমরা বলছি বা আম, যেটা ক্রনি ক্যাপিটালিজম, এটা কিন্তু সব জায়গাতেই একই প্লেবুক, প্লেবুক সেম সব জায়গাতেই। তো মানে ইন্ডিয়া ইজ নো এক্সেপশন অ্যাকচুয়ালি। এটাই আমার টেক এতটুকুই। আর এখানে প্রেডিকশনটা আসলেই আমি দিতে চাই না। দেখা যাক, কারণ সত্যি সত্যি মানে এই গত 8-10 বছরে আমি আমার নিজের অভিজ্ঞতা যেটা দেখছি যে এক্সিট পোল আসলে খুবই ডিসিভিং একটা জিনিস। এক্সিট পোলের উপরে মানে আসলে ভরসা করে কোনো প্রেডিকশন দেওয়াটাই এখন নিরাপদ না। তো দেখা যাক, সময় মতোই হুম, সব জানা যাবে। থ্যাংক ইউ। ঠিক আছে। তো আমি কিছু এই বলি কংগ্রেসের ব্যাপারটাতে, যেটাতে আমাদের একটা, এটা নিয়ে আমাদের একটা সেপারেট টপিক হতে পারে সালিন ভাই। নেক্সট হুম। টাইম আমরা হয়তো কভার করব, বাট আমি কিছুটা কভার করি, যেটা হলো যে কংগ্রেস ইজ ভেরি আনপপুলার। ইভেন আজকে আমাদের গ্রুপেও ডিসকাশনটা আসছে যে যে বিএন কংগ্রেস হু ইজ দ্য মাস্টার মাইন্ড বিহাইন্ড বাংলাদেশের পলিটিক্যাল ডিমাইসের জন্য, যে গণতন্ত্র হত্যা তার কংগ্রেসের হাত ধরে শুরু হয়েছে। ইটস ভেরি স্যাটিসফাইং টু সি দেম সাফার, এবং যেই এগুলো করছে। কিন্তু এখানে একটা মেজর একটা শিফট আছে। ইভেন এটা শুধু কংগ্রেসের, আম, এই জন্য আমি বলি যে ইতিহাসগুলা খুব ভালো করে জানা উচিত। কংগ্রেস কেন মানে বিজেপির কাছে পরাজিত হলো, কারণ হলো তারা অনেক করাপ্ট হয়ে গেছিল। তারা ওখানে ওই যে মুসলিম ভোট নিত, সেকুলারিজম বলতো, বাট কোনো ওই ধরনের উন্নতি তারা করে নাই। যদিও তারা ইকোনমিক্যালি আমি বলবো যে দে ডিড আ ভেরি গুড জব। তারা নাইনটিজের থেকে ইন্ডিয়াকে মোটামুটি একটা তলানি থেকে তাদের যে ইকোনমি ছিল অলমোস্ট পাকিস্তানের চেয়ে জাস্ট 1-2 গুণ বড়, সেটাকে এখন তারা 50 গুণ বড় করে ফেলছে। সো ইটস অল দেয়ার ক্রেডিট গোজ টু দেম। মনমোহন সিং যে অর্থনীতিবিদ ছিল, পরে প্রধানমন্ত্রী, এককভাবে যদি কাউকে দিতে হয় তাকে। তারপর তাদের বাজপেয়ীর মতো আপনার একজন স্টেটমেন্ট ছিল, যদিও বিজেপির লিডার ছিল সে। সো কংগ্রেসকে যে ব্লেম গুলা করে, আমার মতে যে বাংলাদেশের মানুষের, বাংলাদেশের বিশেষ করে বিএনপি সাপোর্টার, বিএনপি অ্যাক্টিভিস্ট, এদের এটা উচিত না। কারণ হলো যে
কংগ্রেস তার এটা আসলে নিজে সোল সার্চিং করা উচিত যে কংগ্রেস কেন বা বিএনপির সাথে কাজ করে না, কারণ বিএনপির সাথে তো তার আইডিওলজিক্যালি বেশি মিলার কথা, আওয়ামী লীগের সাথে তার কোনো মিল নাই। কংগ্রেস ইজ মাচ সেকুলার দল, তাদের ট্র্যাক রেকর্ডও এরকম আছে, 50 বছর ধরে তারা ভারতকে 50 বছর এইরকম একটা আলাদা আলাদা জাতি, এটা আমেরিকার চেয়ে কমপ্লেক্স এবং ডাইভার্স একটা জাতি, এত ধরনের ভাষা, এত ধরনের মানে আহ, কি বলে নানান ধরনের লোক, এত বিশাল জনসংখ্যা, এই দেশটাকে ধরে রাখার জন্য সেকুলারিজমের বিকল্প, লিবারেল ডেমোক্রেসির বিকল্প আমি দেখি না। ভারত পৃথিবীর সবচেয়ে বড় ডেমোক্রেসি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এই ডেমোক্রেসিটার পতন যদি হয় এই মোদির হাতে, যেটা অলরেডি ডিক্লাইনিং, সালিম ভাই যেটা বললেন, সেটাতে আসলে আমাদের ক্ষতি ছাড়া লাভ হবে না। এবং অনেকে এই কথাটাও বলে, সবচেয়ে হাস্যকর কথা আমি শুনি যে ভারত নাকি দুর্বল হলে বাংলাদেশ শক্তিশালী হয়ে যাবে। ইটস এ টোটালি অ্যাবসার্ড একটা কথা। ভারত যদি দুর্বল হয়, এখানে আরো মানে কেওস এখানে বাড়বে, কারণ ওই দুর্বল জায়গা থেকে অনেকগুলা খারাপ খারাপ মানে জিনিস, ওখানে আরো অনেক বড় বড় ফ্র্যাকশন তৈরি হবে, যেটার যে বাংলাদেশের উপরে এসে পড়বে, সেটা রিলিজিয়াস ফ্যানাটিসিজম হোক অথবা আর্মস আপরাইজিং হোক, এগুলি তো হুম। আসবেই, এগুলি এগুলি আসবে। মানে এই যে আপনার বর্তমানে যেই মিজোরামে যেই ঘটনাগুলো করতেছে, কুকি চিনের যেই ঘটনাগুলো করতেছে, সেগুলো একদম ডিরেক্ট এফেক্ট বাংলাদেশের উপর পড়বে। স্পিল ওভার করবে এগুলো। তো এটা এটা একদম ওই যে এই ধরনের মানে থিওরি যে ওকে উলফাদের আমি সাপোর্ট দিলাম ভারতের বিপক্ষে, বাস বাংলাদেশ এত একরৈখিক চিন্তা করলে, যার বিএনপি এত বছর যে দিতেছে, সেই ভারতের বিরোধীদের সাপোর্ট করেই তো তারা মানে এই ধরনের ক্ষমতা থেকে দূরে আছে। একদম সত্যি কথা বলতে, যেটা একদম মানে একদম কোর ইস্যু, যেটা যে ভারতের কেন তারা আপন হইতে পারতেছে না, কারণ তারা ভারত যারা ভাঙতে চায় তাদের তারা অস্ত্র দেওয়াতে এটা ভারতীয়রা মনে করে যে বিএনপি এটা সরাসরি জড়িত। এনিওয়ে, ওই কংগ্রেসের আমি চাই যে কংগ্রেস ই করুক, বা লিবারেল ডেমোক্রেসি, ভারতের এখানে গণতন্ত্র একটা শক্ত জিনিস একটা হোক। জিনিস আমি আপনাকে, যেহেতু আপনি প্রসঙ্গটা তুললেন যে কেন কংগ্রেসের সাথে আসলে বিএনপি একটা কমন টার্মে আসতে পারলো না, এখন দেখেন কেন আসবে। আজকে আমরা যদি শেখ হাসিনার উত্থানের কথা যদি চিন্তা করি, বা 75 পরবর্তী শেখ হাসিনার জীবনটা যদি চিন্তা করি, উনি কোথায় ছিলেন, কাদের জিম্মায় ছিলেন? হ্যাঁ, হ্যাঁ, ওনাকে একদম গ্রুম করলো কারা? ডিরেক্ট। হ্যাঁ, ওনাকে গ্রুম করলো কারা? হ্যাঁ, একদম তার 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 সরাসরি ওখান থেকেই এই তার অ্যান্সার পলিটিক্যাল। গুলো তো আপনাকে, মানে এই প্রশ্নগুলোর উত্তরই আপনাকে আপনার বড় করে প্রশ্নের উত্তর দিয়ে দিবে। ঠিক। আচ্ছা, এখানে আমি হ্যাঁ, লাস্ট একটা কথা বলি। আহ, এটা কংগ্রেসকে ডিফেন্ড করার জন্য না, আপনার 11 সময়ের ঘটনাচক্রে কংগ্রেস ক্ষমতায় ছিল আর কি, তাই না? আসলে কিন্তু মূল পরিকল্পনাটা ওয়ার অন টেররের, মার্কিন পরিকল্পনা, জি, তাই না? সেটা কংগ্রেস মানে ভারতীয় সরকারকে সাথে নিয়ে মার্কিন সরকার বাস্তবায়ন করেছে বাংলাদেশে। হ্যাঁ, ঠিক ঠিক। ঘটনাচক্রে তখন কংগ্রেস ক্ষমতায় ছিল, বিজেপিও থাকতে পারতো, অন্য কোনো পার্টিও থাকতে পারতো, হ্যাঁ, তাই না? হ্যাঁ, হ্যাঁ, কিন্তু মূল পরিকল্পনা কিন্তু ওয়ার অন টেররের অংশ হিসাবে মার্কিন পরিকল্পনায়। হ্যাঁ, এই হ্যাঁ, জিনিসটা আমরা কিন্তু অনেক সময় ভুলে যাই। তো আমার মতে ওই সময় বিএনপির বড় ভুলটা হচ্ছে যে ওই সময়ের ওয়ার্ল্ড পলিটিক্স বিএনপি তখন বুঝতে পারে নাই। এক্স্যাক্টলি বুঝতে পারে নাই, হুম। প্লাস তারা একটা নৈতিক ভাবে ওই যে ইরাকে তাদের সৈন্যদের এটা হ্যাঁ, হ্যাঁ, ডিক্লাইন হ্যাঁ। করছিল। আহ, কিন্তু মোটা দাগে তারা ওয়ারেন পলিটিক্স কিছুই বুঝে নাই, তারা ইসলামিস্টদের সাথে দহরম মহরম, হুম, তারা হুম। ভাবছে যে সেই একই। অথচ সবচেয়ে সেফেস্ট পলিসি তো যত ইসলামিক রিলেটেড এভরিথিং তারা যদি ধুইয়া মুছা একদম সাফ সুতরা করে ফেলতে পারতো, তাদের একদম ক্লিয়ার ডিস্টেন্স করতো, তাহলে তাদের এই পরিণতিটা হয় না। একদম সিম্পল, এটা কোনো এবং কিছু না। আমার সন্দেহ যে বর্তমানে যে ওয়ার্ল্ড পলিটিক্স, এটা বিএনপি মানে উপলব্ধি করতে পারে কিনা, এটাও আমার একটা বড় সন্দেহ। হ্যাঁ, এটা তো আমরা ভালো করেই জানি। কারণ ওই পলিটিক্স সাথে অ্যালাইন না করলে আপনি তো কোথাও সাকসেস পাবেন না। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। আহ, তো ঠিক আছে, সালিন ভাই, খুবই আহ, ভালো একটা আলোচনা হলো, খুব ভালো লাগছে আমার কাছে। সাফায়াত থ্যাংক ধন্যবাদ। ইউ। সালিন ভাই ধন্যবাদ। নেক্সট পর্বের জন্য নেক্সট উইকে প্রবলি আবার সালিন ভাইকে আমরা নিয়ে আসবো নতুন একটা টপিকে। ধন্যবাদ সবাইকে দেখার জন্য। আমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ আস্ক করেন। আর এই ধরনের যদি আপনাদের কোনো কোয়েশ্চেন, আমরা কোনো টপিক কভার করতে চান, তাহলে আমাদের জানান। থ্যাংক ইউ।